প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং ইংলিশ ক্লাসে আবারও স্বাগতম। আমি নাজবা ফারহাদ তোমাদের সামনে ইংলিশ লার্নিং এর আরেকটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব রাইটিং নিয়ে, যেটা সবচেয়ে বেশি শোনা যায়। আমি অনেক বেশি শুনি যে ইংলিশ লিখতে জানা আসলে কতটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা যখন ইংলিশ শেখার উপরে ফোকাস করি তখন কিন্তু আমরা মেইনলি অনেক বেশি ইংলিশ বলা শিখতে চাই, ইংলিশ পড়া শিখতে চাই, ইংলিশ বোঝা শিখতে চাই। কারণ এগুলো জানলে কিন্তু মোটামুটি 60-70% কাজ হয়ে যায়। যে আমি যদি ইংলিশ পড়ে বুঝতে পারি, আমি যদি কারোর সাথে কথা বলতে পারি, আমার কাজ তো হয়ে যাচ্ছে। আসলে এটা ধারণাটা কিন্তু খুব একটা ভুল না। আমরা যারা বিভিন্ন যারা বাইরে যায় শ্রমিক হিসেবে বা অন্যান্য কাজে, যখন তারা বাইরে যায়, তারা যে টেস্টটা নেয় বা তাদেরকে ওখান থেকে যে পরীক্ষাগুলো নেওয়া হয়, বেসিক এই নির্ধারণটাই করা হয় যে আসলে সে কতটুকু বলতে পারে। এবং তুমি যদি বলতে পারো, বুঝতে পারো, তাহলে কিন্তু আসলে অনেকখানি কাজ হয়ে যায়। কিন্তু যদি একটা ভাষা শেখার ক্ষেত্রে আরও বেশি ডেভেলপ করতে হয়, নিজেকে আরও বেশি স্কিল করতে হয়, এবং যেহেতু আমাদের দেশের কনটেক্সটে ইংলিশটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি যদি আরও ভালো জব পেতে চাই, আরও ভালো কাজ করতে চাই, আমি যদি আরও পড়াশোনায় ভালো হতে চাই, আমি যদি আরও স্কিলড হতে চাই, তখন কিন্তু ইংলিশ রাইটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ কথা বলে বা ইংলিশ বুঝে বেসিক কাজ করে ফেলা যায়, কিন্তু ইংলিশ রাইটিংয়ে এক্সপার্ট হওয়া কিন্তু একটা অ্যানাদার লেভেল অফ স্কিল, যেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের প্রফেশনাল প্রফিসিয়েন্সিকে আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। এবং এটা কিন্তু ইংলিশ রাইটিংটা কিন্তু ইটসেলফ মানে এত বড় একটা জায়গা যে শুধুমাত্র ইংলিশ রাইটিং জানার জন্য কিন্তু আলাদা করে নতুন করে জব পোস্ট ক্রিয়েট করা হয়। অর্থাৎ রাইটিংটা, যে কোনো ভাষার রাইটিংয়ে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা মানুষ রাইটিংয়ে যত ভালো হবে, তার ওই ভাষার উপর ততটাই দক্ষতা, এটা কিন্তু প্রকাশ পাওয়া যাবে। সো আশা করি কথাটা আমি বোঝাতে সক্ষম হয়েছি যে কেন লিখতে জানাটা গুরুত্বপূর্ণ। হয়তো বা দৈনন্দিন ভাষায় কথা বলতে গেলে আপনার লিখতে জানা দরকার নেই, কিন্তু যদি আরও এক্সেলেন্স গ্রহণ করতে চান, আরও গ্রো করতে চান, তখন কিন্তু লিখতে জানাটা খুবই ইম্পর্টেন্ট। সো যখন আমাদের দেশে এটা হচ্ছে ফানি হলো সত্য, আমরা কোনো ভাষা বলতে শেখার আগে, বিশেষ করে আমাদের দেশের এডুকেশন সিস্টেমে কিন্তু আমরা বলতে শেখার আগে কিন্তু লিখতে শিখে ফেলি। এবং আমরা যখন যখন মানুষ আরও বড় হয়, যত ইংলিশের প্রতি ঝোঁকে, আরও বেশি ইংলিশে ভালো করতে চায়, তখন কিন্তু তারা দেখে যে তারা লিখতে অনেক ভালো পারে কিন্তু বলতে পারে না। সো আমাদের যারা মোটামুটি বলতে ভালো পারে, লিখতেও তারা মোটামুটি ভালোই পারে, কিন্তু এই ভালোটাকে আরও অনেক বেশি ভালো করতে হলে, একদম শুদ্ধ করতে হলে, কারেক্ট করতে হলে কি করতে হবে, সেটাই কিন্তু ইংলিশ রাইটিংকে এনহ্যান্স অনেক বেশি করতে পারে। সো লেখার সময় আসলে কি খেয়াল রাখতে হবে, যখন আমরা ইংলিশ লিখতে বসবো বা লিখতে যাই, তখন কি জিনিস মনে রাখলে আমাদের ইংলিশ রাইটিংটা আরও বেশি সহজ হবে আর ভালো হবে। প্রথমটা হচ্ছে গ্রামার অনেক ভালো মতো আয়ত্ত করতে হবে। ইংলিশ স্পিকিং, রিডিং এবং লিসনিং কোনোটার ক্ষেত্রে কিন্তু আমি একবারও বলিনি যে গ্রামার অনেক ভালো জানতে হবে, কারণ এর প্রতিটাই হচ্ছে খুবই বেসিক মিডিয়াম। এখানে গ্রামার মেনটেন করে কথা না বললে বা গ্রামার মেনটেন করে কেউ কথা বললে সেটা শোনার সময় এফেক্ট না করলে কিন্তু কোনো সমস্যা নেই। কারণ আমরা যখন কথা বলবো তখন এই দাড়ি কমা, নিয়ম কানুন, এটার আগে ওটা, ওটার পরে ওটা, এগুলো মনে রেখে কিন্তু কেউ কথা বলে না। সো বলার সময় ইম্পর্টেন্ট না, কিন্তু ইংলিশ লেখার সময় কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যে আমি লেখি বা ইংলিশ ভাষাভাষী যারা ইংলিশ লেখে, তারা কিন্তু সবসময় এটা মেনটেন করে যে ইংলিশের গ্রামারের রুলগুলো কিন্তু ফলো করে লিখতে হবে। কারণ লেখার একটা আলাদা স্টাইল আছে, গ্রামার যদি ফলো না করা হয়, একটু 19-20-এর জন্য কিন্তু একটা পুরো সেন্টেন্সেরই মিনিং চেঞ্জ হয়ে যায়। তাই গ্রামার অনেক বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে সেন্টেন্স মেকিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আমরা কিন্তু ইংলিশে অনেক ওয়ার্ড জানি, ইংলিশের অনেক গ্রামার হয়তো বা রুল জানি, কিন্তু এই ওয়ার্ডগুলো কীভাবে বসাতে হবে, কোন ওয়ার্ডের আগে কোন গ্রামার বসবে, কোনটার আগে কী ভার্ব বসবে, এগুলো সব কিছু মিলিয়ে একটা সেন্টেন্স গঠন করা, এই জিনিসগুলো যদি, এই সেন্টেন্স মেকিং সম্পর্কে যদি আইডিয়া না থাকে, তখন কিন্তু ইংলিশ রাইটিং একদমই ভালো করা যাবে না। কারণ শুধু ওয়ার্ড জেনে, শুধু ভোকাবুলারি জেনে একটা কোনো কিছু লেখার পুরো সেন্টেন্স কনস্ট্রাকশন কিন্তু ভালোভাবে বোঝা যায় না। তাই একটা লিখতে গেলে সেন্টেন্স কীভাবে গঠন করবো সেই সম্পর্কে ধারণা থাকতে হবে। পাঞ্চুয়েশন মার্কস ব্যবহার স্পষ্ট ধারণা থাকতে হবে। পাঞ্চুয়েশন মার্ক কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা দাড়ি পরে একটা শব্দের পরের জায়গায় আগে বসিয়ে দিলে, কমাটা না বসালে, একটা হাইফেন না দিলে পুরো বাক্যের কিন্তু ব্যাপক চেঞ্জ হয়ে যায়। আমি যদি 4-5টা লাইন লিখে দিই যেখানে কোনো পাঞ্চুয়েশন মার্ক নেই, বুঝাই যাবে না আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, কোন বাক্য থেকে কোনটাই কীভাবে আলাদা করছি। তাই পাঞ্চুয়েশন মার্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট।
যেই বিষয়ে লিখতে হবে তার সম্পর্কে ধারণা থাকতে হবে, এটা ইম্পর্টেন্ট। কারণ আমাকে যখন কোনো কিছু লিখতে বলা হবে, ধরুন আমাকে গরু রচনা লিখতে বলা হলো, কাউ, এখন আমি যদি না জানি আসলে কাউ জিনিসটা কি, কাউ কি করে, কাউ কেন ইম্পর্টেন্ট, কাউ কোথায় থাকে, কাউ কিভাবে বাঁচে, এই জিনিসগুলো না জানলে কিন্তু আমি কাউ সম্পর্কে লিখতে পারবো না। এখন এই কাউ সম্পর্কে লিখতে হলে আমাকে হয়তো বা কিছু রিসার্চ করে আসতে হবে, কিছু বই পড়তে হবে, ইন্টারনেটে ঘাটাঘাটি করতে হবে, কিন্তু সেই জিনিসগুলো জেনে নিয়ে তারপর আমার লিখতে বসতে হবে। আমি কিছু না জেনে কিন্তু লিখতে পারবো না। তারপরে হচ্ছে লেখার ধরন অনুযায়ী বিভিন্ন অংশে ভাগ করতে হবে। এটার মানে হচ্ছে ধরুন কাউ রচনা, গরু রচনা, এই একটা গরু সম্পর্কে লিখতে হলে আমি আসলে কি কি লিখতে পারি, গরুর কোন কোন অ্যাসপেক্ট তুলে ধরলে আমার রচনাটা বা প্যারাগ্রাফটা বা যে কোনো কিছুটা ভালো মতো ফুটে উঠবে। এটা কিন্তু এখানে বলতে হবে যে কোনো কিছু যখন আমরা শুরু করছি তখন সেটা একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। কেন কাউ, বা কাউ আসলে কি, কাউ ইজ অ্যান অ্যানিমাল। সো এই যে এটা দিয়ে শুরু করা, যে একদমই জানে না সে জেনে গেল আসলে গরু একটা প্রাণী। এরপর হচ্ছে গরু কি করে, গরু কি খায়, গরু আমাদেরকে কি দেয়, আমরা গরু থেকে কি পাই, গরুর দুধ ছাড়াও আরো কি কি প্রোডাক্ট আছে যেগুলো গরু থেকে তৈরি হয়। এই যে পুরো একটা মানে আঙ্গিকে লেখাটাকে সাজানো, একটার পর একটা সিকোয়েন্স মেনটেন করে এই সম্পর্কে বলা, এবং শেষে হচ্ছে একটা কনক্লুশন দেওয়া যে গরু আমাদের অনেক উপকারী প্রাণী, অনেক বেশি আমাদেরকে অনেক কিছু দেয়, আমরা গরুর কাছ থেকে অনেক বেশি উপকৃত হই, তাই গরুকে আমাদের সবাইকে ভালোবাসতে হবে। এই যে এই টাইপের কথাগুলো শেষের দিকে এই কথাগুলো দিয়ে আমাদের লেখাটাকে শেষ করতে হবে। সো যখন লিখতে বলবো তখন কিন্তু এই জিনিসগুলো জানতে হবে যে লেখাটাকে পার্ট বাই পার্ট ভাগ করে। এখানে আমি একটা সিম্পল গরু রচনা নিয়ে কথা বলেছি, এটা কিন্তু একটা এসে থেকে একটা প্যারাগ্রাফ থেকে শুরু করে এসে রাইটিং, আর্টিকেল রাইটিং, রিসার্চ রাইটিং, অনেক অনেক দূর পর্যন্ত যেতে পারে, এবং প্রতিটাই কিন্তু আলাদা করে সেগমেন্ট ভাগ করা আছে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। রাইটিং নিয়ে কথা বলতে গেলে অবশ্যই এই কোয়েশ্চেন তো আসবেই যে রাইটিং ভালো করার আর কি কি উপায় আছে। সর্বপ্রথম কথা, রাইটিং ভালো করতে অনেক বেশি পড়তে হবে। এটার কোনো বিকল্প নেই। আপনি যত বেশি পড়বেন তত বেশি আপনি রাইটিং সম্পর্কে ধারণা পাবেন, কারণ আপনি যত পড়বেন তার মানে হচ্ছে কেউ না কেউ এই রাইটিংটা লিখে গেছে, এবং আপনি যত ওটা পড়বেন আপনি সেই স্টাইলটা, সেই মেথডটা, সেই নিয়মটা, এগুলো আপনার আরও বেশি জানা হবে, যেই কারণে আপনি তখন পরবর্তীতে এগুলো আপনার লেখায় ফলো করতে পারবেন। সো টু বি এবল টু write more, you have to read more, in fact much more, অনেক বেশি পড়তে হবে, তাহলে কিন্তু আপনার অনেক বেশি ভালো লেখা হবে। যেমন অনেক বড় বড় কবি সাহিত্যিকদের যদি কখনো ইন্টারভিউ পড়েন বা দেখেন, তখন কিন্তু দেখবেন যে সকলেই বলতো যে আমি ভালো লিখতে পারি কারণ আমি প্রচুর পড়েছি, আমি প্রচুর বই পড়ি, আমার প্রচুর বই পড়তে ভালো লাগে। হয়তোবা তারা 200টা বই পড়ে নিজে একটা বই লিখেছে। তো এই জন্য কিন্তু বই মানে যে কোনো বই বা পত্রিকা বা যে কোনো কিছু পড়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে স্পেলিং প্র্যাকটিস করতে হবে। স্পেলিংয়ের কিন্তু কোনো বিকল্প নেই। ইংলিশ রাইটিংয়ে গ্রামারের পরেই যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্পেলিং। কোনো বানান ভুল করা যাবে না। ছোটোবেলায় কিন্তু আমরা প্রত্যেকেই ইংলিশ বানান কম বেশি ভুল করেছি, এবং ভুল করার কারণে কেটে দিয়েছে, নাম্বার কম দেওয়া হয়েছে। এটার একটাই কারণ, স্পেলিং কিন্তু ভুল করা যাবে না। ডিকটেশন প্র্যাকটিস করতে হবে। ডিকটেশন প্র্যাকটিস করার নিয়ম হচ্ছে যে ঠিক একইভাবে স্পেলিং যদি আপনার কোনোটা ভুল হয়, আপনি হয়তো ওই ওয়ার্ডটা অনেক বেশি দেখতে পারেন অথবা নিজে লেখে লেখে অনেক বেশি প্র্যাকটিস করতে পারেন। স্পেলিং কিন্তু এভাবে ভালো হয়। একদম ছোটবেলার নিয়ম, কিন্তু এটাই কিন্তু একমাত্র এবং খুবই এফেক্টিভ নিয়ম। ডিকটেশনও কিন্তু আমরা স্কুলে করেছি। যেমন টিচাররা যখন কোনো কিছু জোরে জোরে বলতো, আমরা সেটা তাড়াতাড়ি করে লিখতাম। এটা কেন করা হতো? যাতে আমরা হচ্ছে শুনে শুনে লেখার অভ্যাসটা করতে পারি, তাড়াতাড়ি লিখতে পারি, এবং শুনে শুনে যেন ঠিক ওয়ার্ডটা লিখতে পারি। এবং এই একইভাবে কিন্তু ডিকটেশনটাও আপনি প্র্যাকটিস করতে পারেন আপনার ইংলিশ লেভেল অনুযায়ী। আপনি যদি মনে হয় যে আপনি কোনো কিছু শুনে লিখতে পারেন না, আপনি তাড়াতাড়ি ক্যাচ করতে পারেন না, আপনি কিন্তু বাসায় বসে বসে ডিকটেশন প্র্যাকটিস করতে পারেন। এখানে হয়তো বা টিচার থাকবে না, এখানে হয়তো আপনি কোনো একটা অডিও ছেড়ে দিতে পারেন, অডিও ছেড়ে ছেড়ে শুনে শুনে লিখতে পারেন। এরপরে হচ্ছে গ্রামার অনুসরণ করতে হবে। অফকোর্স গ্রামার প্র্যাকটিস করতে হবে, গ্রামারের কোনো বিকল্প নেই। ইংলিশ রাইটিংয়ে ভালো করতে হলে, এক্সেল করতে হলে অবশ্যই গ্রামার জানতে হবে। এখানে একটু বলে রাখি, গুরুকুল অনলাইন লার্নিংয়ে কিন্তু আমি নিজে আরও অনেক ইনস্ট্রাক্টর মিলে আমরা গ্রামারের বেশ কিছু ক্লাস নিয়েছি। এই ক্লাসগুলো ফলো করে কিন্তু আপনারা গ্রামার সম্পর্কে ভালো ধারণা করতে পারেন। আপনারা নিজেরা পড়াশোনা করে এসেছেন, বইয়ে পড়েছেন, এই গ্রামার পড়ে এসেছেন। এই প্রতিটা গ্রামার বইয়ে কিন্তু প্রতিটা টপিকের পরে বিশাল একটা এক্সারসাইজের পার্ট থাকে, এবং এটা কিন্তু এই কারণে থাকে আপনি যেটা শিখে আসলেন সেটা যেন সেই এক্সারসাইজগুলো করে করে আরও বেশি ঝালাই করা যায়। তো আপনার গ্রামার যদি দুর্বল থাকে এখনও, এখানে লজ্জার কিছু নেই। যে কোনো একটা প্র্যাকটিস বই কিনে, প্র্যাকটিস টেস্টের একটা মডেল টেস্টের বই কিনে সেটা প্র্যাকটিস করা শুরু করে দিন। গ্রামারের বই নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দিন, কারণ গ্রামার ঝালাই না হলে কিন্তু ইংলিশ লেখাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে, এবং এই ইংলিশ লেখা আসলে কোনো লাভই হবে না। এর পরটা হচ্ছে শব্দ ভাণ্ডার বাড়াতে হবে। শব্দ ভাণ্ডার বা ভোকাবুলারি লার্নিংকে কিন্তু অনেক বেশি এমফাসাইজ করা হয় ইংলিশ
ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে, সেটা বলা হতে পারে, পড়া হতে পারে এবং লেখা তো অবশ্যই। কারণ হচ্ছে আমরা প্রত্যেকে কিন্তু কম বেশি ইংলিশ জানি এবং ইংলিশ আমরা মোটামুটি ডেইলি লাইফে ইউজও করি। আমরা হয়তো বাংলা ইংলিশ মিলিয়ে বাংলিশেও কথা বলি, কিন্তু যখন আমরা একটা লেখা পড়ছি তখন কিন্তু আমরা সেই লেখাটা থেকে কিন্তু এত রেগুলার ইংলিশ ওয়ার্ড ইউজ করা হয় না, বা এত রেগুলার শব্দ বা এত ইজিলি এত ইউজুয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় না। এটা কারণ হচ্ছে লেখা রাইটিং ইজ আ সোফিস্টিকেটেড বা একটু আপগ্রেডেড ফর্ম অফ আ ল্যাঙ্গুয়েজ। সো এখানে কিন্তু যখন একজন পড়ছে সে কিন্তু এক্সপেক্ট করছে সেখানে আরেকটু নতুন ওয়ার্ড জানতে পারবে, আরেকটু নতুন ওয়েতে লেখা হবে, আরেকটু নতুন ঢঙে লেখা হবে। এবং এগুলো কিন্তু তখনই আরও বেশি ইমপ্রুভ করা যায় যখন হচ্ছে আমি আরও অনেক বেশি শব্দ জানবো, আমি একই শব্দের অনেকগুলো মিনিং জানবো, অনেকগুলো সিনোনিম জানবো এবং আমার লেখাটাকে আরও বেশি সমৃদ্ধ করতে পারবো। সো ভোকাবুলারি বেটার করতে হলে কী করতে হয়? প্রথম কথা হচ্ছে যে যখন যেখানে যেই শব্দ পাবেন সেই শব্দের নোট নেওয়া শুরু করতে হবে। অর্থাৎ আমি যদি কোনো নতুন শব্দ দেখি, সেটা হতে পারে রাস্তায়, বিলবোর্ডে, লিফলেটে, নিউজ পেপারে, কোনো বইয়ে বা জাস্ট এনিওয়্যার, বা টিভিতে মুভি দেখতে গিয়ে আপনাকে শব্দ শুনেন যে শব্দ আপনাকে কখনো শুনেন নেই, শব্দটা জাস্ট লিখে রাখেন, হয়তো বা তখন না হোক, ইমিডিয়েটলি না হোক, পরবর্তীতে গিয়ে বাসায় গিয়ে অন্য কোথাও বসে শব্দের মিনিংটা বের করার চেষ্টা করেন, মিনিংটা জানুন। কারণ এইভাবেই কিন্তু আমরা প্রতিনিয়ত নতুন শব্দের সাথে পরিচিত হই এবং এই শব্দগুলো কিন্তু এইভাবে যদি আমরা রাখার প্র্যাকটিস করি অনেক বেশি এফেক্টিভ হবে। কিন্তু নেয়ার পরে কি করব? কারণ একটা শব্দের অর্থ জানার সাথে সাথে তো আমরা শব্দটা একদম সারা জীবনের জন্য মনে থাকে না, আমরা তো ভুলে যাই। সো এরপরে কী করতে হবে? এই শব্দটার অর্থ বের করতে হবে। এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করবো শব্দের অর্থ ইংলিশ টু বাংলা না করে ইংলিশ টু ইংলিশ করতে। কারণ আমাদেরকে শব্দ ছোটোবেলা থেকে শেখানো হয়েছে শব্দার্থ হিসেবে যে আমরা সবসময় ইংলিশটাকে বাংলা করে পড়বো। যদিও এটা একটু সহজ হয়ে যায় আমাদের শেখার জন্য, কিন্তু একই সাথে ইংলিশ টু বাংলার মিনিংটা কিন্তু অনেক বেশি মনে থাকে না, আপনি খুবই তাড়াতাড়ি ভুলে যাবেন। কারণ একটা ভাষাকে যখন ওই ভাষা দিয়ে পড়ার চেষ্টা করবেন, ওই ভাষার শব্দ দিয়ে শেখার চেষ্টা করবেন, তখন কিন্তু ওই কঠিন শব্দটা আরও অনেক ভালো মতো মনে রাখা যায়। আপনি যদি একটা ইংলিশ কঠিন ওয়ার্ডকে ঠিক সিমিলার ইংলিশ ওয়ার্ড দিয়ে ভেঙে ভেঙে মনে রাখার বা সেই শব্দটা শেখার চেষ্টা করেন, সেটা অনেক বেশি এফেক্টিভ হয়। এবং থার্ডটা হচ্ছে আপনি যে নতুন ওয়ার্ডটা শিখলেন সেই সেই ওয়ার্ডটা দিয়ে ইমিডিয়েট একটা সেন্টেন্স মেক করে ফেলেন এবং সেই সেন্টেন্সটা যদি আপনার জীবন সংশ্লিষ্ট হয়, আপনার কনটেক্সট সংশ্লিষ্ট হয়, সেটা কিন্তু আপনার অনেক বেশি মনে থাকবে। যেমন আমি যদি বলি যে আই লাইক টু ইট বিরিয়ানি, কিন্তু আমি যদি আসলে বিরিয়ানি খেতে পছন্দ না করি, আমি যদি আসলে পিৎজা খেতে পছন্দ করি, আমি যদি কোনো এক্সাম্পল পিৎজা নিয়ে করি, তাহলে কিন্তু আমার এটা খুব বেশি মনে থাকবে যে আই লাইক টু ইট স্পাইসি পিৎজা। সো এই যে পিৎজা কথাটা বললাম, আমার কিন্তু তখন এটা বলে এই সেন্টেন্সে যদি ধরুন আমি যদি স্পাইসি মিনিংটা না জানি, পিৎজা দিয়ে এটাকে মনে রাখার কারণে আমার কিন্তু স্পাইসি মিনিংটা অনেক ভালো মতো মনে থাকবে যে স্পাইসি শব্দের অর্থ হচ্ছে ঝাল, আমি ঝাল খাবার খেতে পছন্দ করি, আমি ঝাল পিৎজা খেতে পছন্দ করি। তাই আজকে এই সেন্টেন্সটাকে এভাবে লিখে আমি স্পাইসি ওয়ার্ডটাকে মনে রাখছি। আপনি যদি এভাবে প্র্যাকটিস করেন, প্রতিটা ওয়ার্ডকে যদি আপনার লাইফের সাথে কনটেক্সটে সাজিয়ে সাজিয়ে মনে রাখেন, এটা কিন্তু অনেক বেশি এফেক্টিভ হবে। এর পরেরটা হচ্ছে একটু বোরিং এবং এটা অনেক বেশি লং প্রসেসিং, এবং আমি জানি না এটা ঠিক কতটা এফেক্টিভ লং টার্মে ইংলিশ ওয়ার্ড মনে রাখার জন্য, বা এটা অনেকে প্র্যাকটিস করে, আমি নিজেও করেছি, বিভিন্ন বই থেকে পড়ে পড়ে ওয়ার্ড মুখস্থ করা। সেটা ওয়ার্ড স্মার্ট নামে একটা বই আছে, আমাদের দেশে নীলক্ষেতে পাওয়া যায়। স্যাট এবং আইএলস বা জিম্যাট বা জিআরই যেসব বাইরের এক্সামগুলো আছে, এগুলো প্রতিটাতে ইংলিশ নামে আলাদা সেকশন থাকে এবং সেই সেকশন যখন প্র্যাকটিস করানো হয়, ওরা নিজেদের একটা ওয়ার্ড লিস্ট দিয়ে দেয়। সেই ওয়ার্ড লিস্ট থেকে দেখে দেখে আপনি অনেক ওয়ার্ড জানবেন যে এগুলো আপনি জানেন না, লাইন ধরে একেবারে মুখস্থ করা শুরু করতে হয়। এবং এইগুলো একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড মনে রাখার। কিন্তু অবশ্যই এখানে আমি বলে দিব, যেভাবে মুখস্থ করে কিন্তু একটা শব্দ বেশি দিন মনে রাখতে পারবেন না। ইউ ক্যান অনলি ডু ইট ইফ ইউ স্টার্ট প্র্যাকটিসিং ইট ইন ইউর রেগুলার লাইফ। সেটা বলে হতে পারে, লেখে হতে পারে, বাট এটা প্র্যাকটিস করতে হবে। এরপরে হচ্ছে নিজের মতো করে নিয়মিত লিখতে হবে। আপনার যদি ইংলিশ রাইটিং আসলে ভালো করতে হয়, লেখার কিন্তু কোনো বিকল্প নেই। সেটা আপনি যে কোনো ধরনের লেখাই হতে পারে আপনি শুধু পড়াশোনা করার জন্য ইংলিশ রাইটিং ঠিক মতো লিখতে চাচ্ছেন, তাহলে সেটাই করুন। আপনি যখন একটা সাবজেক্ট পড়ছেন, সেই সাবজেক্টের কোনো একটা কোয়েশ্চেন অ্যান্সার নিজে নিজে বাসায় অ্যান্সার করা শুরু করুন। বা ধরেন আপনার লিখতে ভালো লাগে, তাহলে তো খুবই ভালো। আপনার যদি গান লিখতে ভালো লাগে, আপনার কবিতা লিখতে ভালো লাগে, আপনার যদি গল্প লিখতে ভালো লাগে, সেই সেম জিনিসটা ইংলিশে করা শুরু করুন, ইংরেজি ভাষায় করা শুরু করুন। তাহলে কিন্তু আপনার লেখার রাইটিং স্কিল অনেক বেশি ইম্প্রুভ হয়। অথবা আপনার যদি আর্টিকেল লিখতে ভালো লাগে, আপনার যেই জিনিস আপনার লিখতে ভালো লাগে, জাস্ট ডু ইট ইন ইংলিশ। আপনার যদি আপনার কোনো গ্রামারে ভুল হয়, আপনার যদি কোনো শব্দে আপনি স্পেলিং ভুল জানেন, আপনি সাথে সাথে ওগুলো ঠিক করতে পারবেন। ইনফ্যাক্ট আপনি ওগুলো
ঠিক করে করে আরো বেটার ইংলিশ শেখার ক্ষেত্রে আর সামনের দিকে আরো প্র্যাকটিস করে পরে শিখতে পারবেন। আর যদি আপনার লিখতে একদমই ভালো না লাগে, তখন হচ্ছে আর একটাই উপায় বাকি থাকে, সেটা হচ্ছে নিজেকে জোর করা। নিজেকে জোর করে করে প্রতিদিন এটা নিজেকে নিজের মন শক্ত করতে হবে, নিজেকে জোর করতে হবে প্রতিদিন এক পাতা ইংলিশ লিখবো, সেটা যেটা খুশি লিখবো, কিন্তু আমাকে লিখতে হবে। আপনি কিন্তু এটাও করতে পারেন যে টেক্সট দেখে, সেই টেক্সটটা দেখে দেখে কিন্তু জাস্ট কপি করে লিখতে পারেন। এবং এটাতে আসলে আগেরগুলোর মতো এত বেশি ক্রিয়েটিভিটি যদিও রিফ্লেক্ট করে না, কিন্তু লেখার মাধ্যমে কিন্তু আপনার ওই টেক্সটটা অনেক বেশি বারবার পড়া হয়, সেটাই অনেক বেশি লেখা হয়, এবং আপনার রাইটিং স্কিলকে এটা ইমপ্রুভ করতে কিছুটা সাহায্য করে। এবং তারপরে হচ্ছে যদি আপনি যদি লেখা আসলে প্র্যাকটিস করতে যান, শুরুর দিকে যেটা করতে পারেন সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবেন না। কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ অনেক বড় বড় বাক্য বা দুইটা ছোট ছোট বাক্যকে জোড়া দিয়ে অনেক বড় বড় বাক্য, এইসব করার দরকার নেই। আপনি ছোট ছোটভাবেই করেন। যেমন যদি একটা কমপ্লেক্স সেন্টেন্স এরকম হয়, আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট ওয়েন ইট স্টার্টেড রেনিং অ্যান্ড দেন আই স আ রিক্সা। এই যে এত তিনটা ছোট সেন্টেন্সকে এক করে আমি একটা সেন্টেন্স করলাম, এটা করার কোনো দরকারই নেই। আপনি ছোট করে লেখেন, আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট আফটার ইট স্টার্টেড রেনিং অ্যান্ড দেন আই ওয়াজ লুকিং ফর আ রিক্সা। এই যে ছোট করে লিখলে কিন্তু আপনার লেখার জিনিসটা ইজি হয়ে যায়। এবং কমপ্লেক্স সেন্টেন্সের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু শুরুতেই আপনার এই কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করে জিনিসটাকে লেজে গোবরে পাকিয়ে ফেলতে হবে না। আপনি ছোটভাবে স্টার্ট করতে পারেন। এবং সবশেষে আপনি যখন যেটা লিখবেন, স্পেশালি ক্রিয়েটিভ রাইটিংয়ে যদি কিছু লেখেন, আপনি অন্যদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করুন। হয়তো আপনার বন্ধু অনেক বেশি ভালো গল্প লেখে, ওকে আপনার গল্পটা দেখান। হয়তো আপনার টিচার অনেক বেশি ইংলিশে ভালো, আপনি ইংলিশ টিচার যে সে ইংলিশ অনেক বেশি ভালো জানে, অনেক গ্রামার ভালো জানে, তাকে দিয়ে গ্রামারটা কারেক্ট করিয়ে নিন। হয়তো বা আপনি ইংলিশের কোন ওয়ার্ডে কোন ভুল হচ্ছে এগুলো শিওর হতে চান, আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করেন, আপনার যদি স্পেলিং ভুল হয়, অটোমেটিক্যালি ওয়ার্ডের নিচে কিন্তু লাল দাগ এসে যায়। তখন আপনি ওটা দেখে ওটা কারেক্ট করে, অটো কারেক্টের মাধ্যমে ওই স্পেলিংটাও ঠিক করা যায়, সেগুলো ঠিক করে আপনি চেক করে নিতে পারেন যে আপনার বানান ঠিক আছে কিনা। বিভিন্নভাবে ফিডব্যাক নেওয়া যায়, এবং এই ফিডব্যাকের মাধ্যমে কিন্তু আপনার রাইটিং স্কিল অনেক বেশি ইমপ্রুভ করা যায়। ফিডব্যাক নেওয়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই এফেক্টিভ একটা উপায় ইংলিশ রাইটিংকে ইমপ্রুভ করার জন্য। সো আজকে আমার ইংলিশ রাইটিংয়ের ক্লাস ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে, এবং আপনারা যখন ইংলিশ রাইটিং প্র্যাকটিস করতে যাবেন বিভিন্ন জায়গায় বা নিজে নিজে, আপনারা এই টিপসগুলো ফলো করে যদি করেন, আপনাদের অবশ্যই অনেক বেশি সাহায্য হবে। কিন্তু যদি আপনি লিখতে লিখতে গিয়ে আপনি নিজে অন্য কোনো উপায় ইনভেন্ট করে ফেলেন যে আমি এভাবে করেছি এবং আমার অনেক হেল্প হয়েছে, অবশ্যই এটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, যাতে অন্য বাকিরাও আপনার এই উপায়টি প্র্যাকটিস করে হেল্প পেতে পারে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। গুরুকুল অনলাইন লার্নিংয়ের পরবর্তী ক্লাসের জন্য সাথে থাকার অনুরোধ থাকলো। সবাইকে ধন্যবাদ।